অর্কর ফোন পেয়ে তিতলি ঘরের মধ্যেই গুনগুনিয়ে গানের সঙ্গে দুপাক নেচে নিল। একটু পরে অর্জুনকে ফোন করে বলল, এই পেটুকরাম, কাল তোর সঙ্গে মেসে দেখা করতে যাব, আর খাবারও প্যাক করে নিয়ে যাব। অর্জুনের মনে হলো সে ঠিক শুনছে তো, তিতলি একা আসছে। এটা জেনে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। শিরশিরে এক ভালো লাগার অনুভূতি গোটা শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। তিতলি বলল, কিরে, কথা বলছিস না কেন? অর্জুন বলল, কিন্তু মেসে কেন তিতলি? কোনো রেস্টুরেন্টে গেলে হয় না? তিতলি বলল, কেন, মেসে গেলে তোর কি সমস্যা? তুই তো গোটা একটা ঘর নিয়ে আছিস। আচ্ছা তিতলি, তুই কি শাড়ি পরে আসবি? তিতলি বলল, শাড়ি তো পরতেই হবে, বিশেষ দিন যখন। অর্জুনের মনে আর সন্দেহের অবকাশই রইল না। বলল, আমি অপেক্ষা করব তিতলি। অর্জুন ঘরটা দিকে একবার তাকালো। ঘরটা ঠিকঠাক আছে তো? বিছানার চাদর আর বালিশের ওয়ারটা কাল পাল্টাবে, নাকি একটা সুন্দর চাদর কিনবে? ধুর, বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। কাল সকাল থেকে তার অনেক কাজ। ঘরে জানালা ঘেঁষে একটা মাঝারি সাইজের চৌকি, একটা চেয়ার টেবিল ছাড়া কিছু ছিল না। অর্জুন একটা ছোট আলনা কিনেছিল, শুধু টেবিলে একটা সাধারণ কভার দিয়ে ঢেকে, মধ্যে একটা রবি ঠাকুরের বাঁধানো ছবি, আর তার দরকারি কিছু বইয়ের সঙ্গে শীর্ষেন্দুর 3 খণ্ড উপন্যাস আছে। পুরো উপন্যাস সমগ্রটা তার দুর্গাপুরের কোয়ার্টারে আছে। পুরনো টেবিল কভারটা পাল্টে একটা সুন্দর টেবিল কভার কেনাই যায়। চাকরি পাওয়ার পর অর্জুনের বাবা বলেছিল একটা 1 রুম ফ্ল্যাট ভাড়া করতে। 1 লাখ থাকতে হবে, তার ওপর হোম ডেলিভারির খাওয়া, কাজের মাসি রাখা, সে অনেক ঝঞ্ঝাটের ব্যাপার বলে অর্জুন মেসে একলা একটা ঘর নিয়ে থাকে। কলেজে সোমবার সে অফ ডে নিয়েছে। শনিবার রাতে বাড়ি যায় আর সোমবার বিকেলে ফিরে আসে। কিন্তু এই সপ্তাহে তার মন বলছিল তিতলি তাকে ফোন করে কোনো রেস্টুরেন্টে যেতে বলবে। তার অনুমান সবটা না মিললে অনেকটাই মিলেছে। তিতলি তার মেসে একা আসবে বলেছে। পরদিন অর্জুন বেলা 3:30-র সময় একগুচ্ছ হলুদ গোলাপ, একটা সাদার ওপর সুতোর কাজ করা টেবিল কভার, একটা রুম স্প্রে আর কি মনে করে তিতলির জন্য একটা দামি পারফিউম কিনল। মেসের ঘরে এমনিতেই প্রথম ঢুকেই একটা সোদা গন্ধ থাকে, একটু পরে অবশ্য থাকে না। অর্জুন গন্ধটাতে অভ্যস্ত হয়ে গেছিল। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর তিতলি আসছে বলে কথা। মনের আনন্দে অর্জুনও গুনগুন করে গাইল, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। অর্ক কলকাতায় নেমে ফোন করে তিতলিকে বলল, তিতলি তৈরি থাক, আমি ওখান থেকেই তোকে নিয়ে বেরোবো। তিতলি বলল, এখান থেকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে বেরোলে হয় না? অর্ক বলল, না, আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব, দুপুরের শোতে একটা সিনেমা দেখব, বিকেলে তোর কথা মতো খাবার প্যাক করে অর্জুনের কাছে যাব, তারপর তোকে বাড়িতে ছেড়ে আমি ফিরে যাব। একদম প্যাকড প্রোগ্রাম ম্যাডাম। তিতলি বলল, তুই যে কি করিস না, বেলা 10টায় রেস্টুরেন্টে কি খাবি? কচুরি কিংবা রাধাবল্লভী খাবি? চমৎকার বললি তো, বহুদিন রাধাবল্লভীর সঙ্গে ছোলার ডাল আর কাশ্মীরি আলুর দম খাওয়া হয়নি, একদম জমে যাবে। তারপর আমরা মলে যাব, একটু শপিং করে সোজা সিনেমা। আর দুপুরে পপকর্ন, চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস, বিকেলে মাটন বিরিয়ানি আর একটা কিছু নিয়ে সোজা অর্জুনের মেসে। তিতলি বলল, ঠিক আছে, আয়। তিতলি আগে থেকেই দাদু দিদাকে বলে রেখেছিল। অর্ক এসেই বলল, আরে বাহ, তোকে তো চেনা যাচ্ছে না রে। সত্যি বলছি, হলুদ শাড়িতে তোকে ঠিক হলুদ প্রজাপতির মতো দেখতে লাগছে। তিতলি লজ্জায় লাল হয়ে বলল, যা, অনেকদিন পর তোকে শাড়ি পরে দেখলাম। তিতলি বলল, আমি শাড়ি খুব ভালোবাসি রে, তোর মনে নেই ছোটতে সরস্বতী পুজোর সময় মার কাছে শাড়ি পরার এমন বায়না করতাম যে মা বাধ্য হতো শাড়ি পরাতে? এখন আমি মাঝে মাঝেই শাড়ি পরি। রেস্টুরেন্টে এসে অর্ক 4টে করে রাধাবল্লভী, ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম আর 2টো করে গোলাপ জামুন অর্ডার দিয়ে ওরা নির্দিষ্ট কেবিনে বসল। তিতলি বলল, তুই এত খাবার বললি,
আমি কিন্তু দুটোর বেশি খাবো না। ভাবিস না, বাকিটা আমি খেয়ে নেব। একটু পরে খাবার দিয়ে ছেলেটা বুদ্ধি করে পর্দাটা টেনে দিয়ে গেল। অর্ক বলল, তিতলি তুই একটু দাঁড়াবি? দাঁড়াবো? বলছি তো, ওঠ না। তিতলি উঠে দাঁড়ালো। অর্ক হাঁটু গেড়ে বসে তিতলির হাতে ব্যাগ থেকে লাল গোলাপের তোড়াটা দিয়ে বলল, আই লাভ ইউ তিতলি, ডু ইউ ম্যারি মি? তিতলি বলল, আর নাটক করিস না তো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্ক বলল, নাটক করছি? এটা তুই বলতে পারলি? তিতলি বলল, এই ডায়লগটা তো তোকে আমি রাজপুত্রের আসনে বসিয়ে তোর সম্পর্কে বহুদিন থেকে কল্পনা করতাম রে, কিন্তু তুই এভাবে সত্যি প্রপোজ করবি ভাবিনি। আসলে তুই তো ছোটবেলা থেকে জোর খাটিয়ে এসেছিস। আমি তো ভেবেছিলাম তুই গম্ভীর গলায় বলবি, শোন তিতলি, এবার আমি তোকে বিয়ে করব, রেডি থাক। অর্ক বলল, তুই কিন্তু এখনো উত্তরটা দিলি না। তিতলি বলল, আসলে তোকে তো মনে মনে বহুবার ভালোবাসি বলেছি, মুখে উচ্চারণ করে বলতে হবে? অর্ক বলল, সে তো আমিও বলেছি। ঠিক আছে, আমি ভালোবাসি তোকে, ভালোবাসি ভালোবাসি, হয়েছে? কিন্তু চাকরি পাওয়ার আগে বিয়ে করব না। আর এই কথাটা আমার বাবা মাকে তোকে বলতে হবে, তারপরে তোর বাবা মাকে বলবি, কিন্তু সবার আগে অর্জুনকে বলবো। জানিস অর্ক, আজ আমার বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল। অর্ক বলল, তার মানে তুই আমার ওপর ভরসা রাখতে পারিসনি? তিতলি বলল, কি জানি, এক এক সময় মনে হতো আমি একতরফা ভালোবেসেছি। শোন, আমি নেক্সট রবিবার কাকু কাম্মার কাছে যাব। এবার চল মলে যাই, কিছু শপিং করব। তিতলি বলল, আমার কিছু কেনার নেই, আর বেশি টাকাও নেই। হাত খরচের টাকা থেকে তোকে বড় জোর একটা টি শার্ট দিতে পারি, চল তো আগে। অর্ক অনেক শাড়ি ঘাটাঘাটি করে তিতলির জন্য একটা সিল্কের শাড়ি পছন্দ করে বলল, এটা তোর। তিতলি বলল, রংটা আমার পছন্দ কিনা জানতে চাইলি না? এখানেও তোর জোর না অধিকার? দুটোই বলতে পারিস। কেন, তোর পছন্দ হয়নি? তিতলি বলল, হয়েছে, তোর টি শার্ট পছন্দ কর। অর্ক বলল, ঠিক আছে, কিন্তু এই বিশেষ দিনে অর্জুনেরও একটা উপহার পাও না। তিতলি বলল, অর্জুন সাদার ওপর কিংবা হালকা শেডের ওপর স্ট্রাইপ শার্ট পছন্দ করে। শপিং শেষ করা হলে অর্ক বলল, এবার একটা জুয়েলারি শপে যাব, তোর জন্য একটা এঙ্গেজমেন্ট রিং কিনবো। তিতলি বলল, না অর্ক, এখন না, আমি চাকরিতে জয়েন করলে দুজন দুজনকে একসঙ্গে ওটা দেব। সিনেমা হলে অর্কর তাকে জড়িয়ে ধরে কাছে টানাতে তিতলি একটু বিরক্তি প্রকাশ করে বলল, সব কিছুর একটা স্থান কাল আছে অর্ক, ভুলে যাস না, এটা পাবলিক প্লেস। তারপরে অর্ক আই ডোন্ট কেয়ার বলে যেটা করলো সেটাতে তিতলির পুরো মুড নষ্ট হয়ে গেল। অর্ক অবশ্য অনেকবার সরি বলার পর তিতলি স্বাভাবিক হলো। অর্জুন ফুলের সুন্দর তোড়াটা প্রথমে তার বিছানায় রেখেছিল, পরে ভাবল আগে তিতলির মনোভাব বুঝে প্রপোজ করবে। আপাতত ওটা টেবিলে একটা চিনেমাটির সুদৃশ্য ফুলদানিতে রেখে দিল। বিকেল 4টের পর অর্জুন গোটা ঘরে রুম স্প্রে করে দিল। ঠিক 5টায় তিতলিকে ঢুকতে দেখে অর্জুনের মুখে একরাশ আলো খেলে গেল। তিতলির দিকে মুগ্ধ চোখে চাইতে না চাইতেই পেছন পেছন অর্ক ঢুকল। অর্ক ঢুকেই বলল, বাহ, বেড়ে সাজিয়েছিস তো ঘরটা, রুম স্প্রের গন্ধটা বেশ মিষ্টি। হলুদ গোলাপের তোড়াটা কি আমাদের আশার অনারে সাজিয়ে রেখেছিস? অর্জুন বলল, ঠিক ধরেছিস, আমার ক্ষুদ্র আস্তানায় প্রিয় বন্ধুরা আসছে বলে কথা। অর্ক বলল, বেশ বেশ, এবার তুই আমাকে আর তিতলিকে অভিনন্দন জানা। অর্জুন অবাক হয়ে বলল, অভিনন্দন? কেন রে? তিতলির চাকরি আর তোর পদোন্নতি কি একসঙ্গে হয়েছে? অর্ক বলল, তার চেয়েও বেশি কিছু হয়েছে রে শালা। আজ আমি তিতলিকে এই গোলাপ গুচ্ছ দিয়ে প্রপোজ করেছি। মুহূর্তে অর্জুনের মুখটা অন্ধকার হয়ে গেল। নিজেকে নিমেষে সামলিয়ে নিয়ে বলল, দারুণ সারপ্রাইজ দিলি তো, তোদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। আমি খুব খুশি হয়েছি রে, তোদের আগামী দিন এই গোলাপের মতো রঙিন ও সুরভিত হোক। অর্ক বলল, আর এই বিশেষ দিনে তোর জন্য একটা গিফট আছে। তিতলিকে একটা শাড়ি দিয়েছি, এনগেজমেন্ট রিং তিতলির ইচ্ছেতে ওর চাকরি পাওয়ার পর দুজনে একসঙ্গে দেব।
অর্জুন বলল, আমাকে আগে জানালে আমিও কিছু উপহার দিতে পারতাম। তিতলির জন্য এমনি একটা পারফিউম কিনেছিলাম, আপাতত এটাই দিলাম। তিতলি বলল, এটাই তো দুর্দান্ত উপহার অর্জুন, নে এবার খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নে। তোর ফেভারিট মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এনেছি। অর্জুন মুখে জোর করে হাসি ফুটিয়ে তেতো গেলা মুখ করে খেয়ে নিল। অর্ক যাওয়ার আগে বলল, সামনে রবিবার আমি তিতলিদের বাড়ি যাব কাকু কাম্মার অনুমতি নিতে, তুই থাকবি তো? অর্জুন বলল, না রে, যাওয়া হবে না, ওই দিন আমার এক কলিগের দাদার বিয়ের নেমন্তন্ন আছে। তিতলি বলল, অর্জুন তোর কি শরীর খারাপ? মুখটা কেমন যেন শুকনো দেখাচ্ছে। অর্জুন বলল, না, আমি খুব ভালো আছি তিতলি, আজ তো আমার বিরাট একটা খুশির দিন রে। তিতলি একরাশ খুশি নিয়ে দুদিন পরেই দুর্গাপুরে চলে গেল। তনু মেয়েকে জড়িয়ে ধরে বলল, যাক, শেষ পর্যন্ত মা বাবাকে মনে পড়ল। বাহ বাহ, বেশ বলে দিলে তো। আমি কি কলকাতা যেতে চেয়েছিলাম? তোমরাই তো জোর করেছিলে, মনে নেই? দৈপায়ন বলল, পাঠিয়েছিলাম বলেই তো এত ভালো রেজাল্ট করলি মা। এরপর কলেজে জয়েন করবি, তারপর বিয়ে করে নতুন সংসারে জয়েন করবি। সেদিনের ছোট্ট তিতলি সোনা কবে কবে অনেক বড় হয়ে গেল, কত পরিণত হয়ে গেল। তোর বাবা মা হিসেবে আমরা গর্বিত রে মা। হ্যাঁ রে, অর্জুন অর্কর সঙ্গে যোগাযোগ আছে তো? সেই ছোট্টবেলার বন্ধু তোরা। তিতলি বলল, ফোনে যোগাযোগ ছিল বাবা, দুই একবার ওরা দাদুর বাড়িতেও এসেছিল। দৈপায়ন বলল, অর্জুনের সঙ্গে প্রতি সপ্তাহেই আমাদের দেখা হয়, মাঝে মাঝে তোর মা রান্না খেতে আসে। অর্জুন সেই ছোটবেলার মতো বড্ড গায়ে লাগা ছেলে। অর্ক খুব কম দুর্গাপুরে আসে, এলে দেখা করে। তিতলি বলল, এই রবিবার অর্ক আসবে বাবা, অর্জুন মনে হয় আসতে পারবে না। রবিবার বিকেলে তিতলি অর্কর দেওয়া শাড়িটা পরে হালকা মেকআপ করে কপালে একটা টিপ আর ঠোঁটে আলগা একটু লিপস্টিক বুলিয়ে রেডি হয়ে থাকলো। তনু অবাক হয়ে মেয়েকে দেখে বলল, তুই নতুন শাড়ি পরে এত সেজেগুজে কোথায় যাবি? তুই না বললি আজ অর্ক আসবে? তুই কি অর্কর সঙ্গে বেরোবি ঠিক করেছিস? তিতলি বলল, মা, এই শাড়িটা অর্ক দিয়েছে, সুন্দর না? খুব সুন্দর। তিতলি বলল, মা, অর্কর তোমাদের সঙ্গে দরকার, আর আমি কোথাও বেড়াতে যাব না, এমনি সাজতে পারি না। তনুর একটু অবাক লাগলেও চুপ করে থাকলো। 5টার সময় অর্ক এলো, তাকে দেখে বলল, আরে বাহ, তোকে তো দারুণ দেখতে লাগছে, আমার শাড়িটা না? তিতলি বলল, খুশিতে একেবারে ফেটে পড়ছিস মনে হচ্ছে। বাবা ঘরে আছে, মা তোর জন্য ডিমের ডেভিল আর চিকেন পকোড়া বানাচ্ছে। অর্ক বলল, শুনেই তো জিভে জল আসছে রে, তাহলে আগে খাওয়ার পর্বটা মিটুক, কি বলিস? তনু বলল, অর্ক, তুই ঘরে কাকুর কাছে বস, আমি গরম গরম ভেজে নিয়ে যাচ্ছি। চা না কফি খাবি? অর্ক বলল, আগে চাই করো, পরে না হয় এক প্রস্থ কফি খাওয়া যাবে। অর্জুনকে এত করে বললাম, এলো না। ওদের স্ন্যাক্স পর্ব শেষ হলে তিতলি উঠে যাচ্ছিল। অর্ক বলল, এই তিতলি, তুইও থাক, আমি সবার সামনেই কাকু কাম্মাকে আমার প্রস্তাব জানাতে চাই। দৈপায়ন বলল, তুই কি প্রস্তাব জানাবি রে? অর্ক বলল, কাকু, আমি তিতলিকে ছোটবেলা থেকেই ভালোবাসি। ছোটবেলায় যেটা শুধুমাত্র বন্ধুত্ব ছিল, বড় হবার সাথে সাথে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। তিতলিও আমাকে ভালোবাসে, আমি তিতলিকে বিয়ে করতে চাই, তোমরা আমাকে অনুমতি দেবে তো? তনু বলল, এ তো আমাদের ভাগ্যের ব্যাপার। দৈপায়ন বলল, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছিস তো? তোর বাবা মাকে জানিয়েছিস? অর্ক বলল, তোমাদের মত পেলে বাবা মাকে জানাবো, আমি জানি বাবা মাও মত দেবে। তিতলিকে আমার বাবা মা ভালোবাসে, তিতলির মতো গুণী সুন্দরী মেয়েকে পুত্রবধূ হিসাবে পেয়ে বাবা মা খুশি হবে। দৈপায়ন বলল, তাহলে তিতলি সম্পর্কে সবকিছু তোর জানা দরকার। তিতলিকে আমরা দার্জিলিংয়ের কোনো এক গ্রামের কটেজের বাগানে কুড়িয়ে পেয়েছিলাম। তোর কাম্মা ওকে বুকে জড়িয়ে নিয়ে সোজা ওর বাপের বাড়ি চলে যায়, তারপর 6 মাস পর ফিরে আসে। সবাই জানে তিতলি তনুর গর্ভজাত সন্তান। অর্ক উত্তেজিত হয়ে বলল, তিতলি তোমাদের মেয়ে নয়, ও অজ্ঞাত কুলশীল, কুড়িয়ে পাওয়া মেয়ে, ওকে কি তোমরা দত্তক নিয়েছিলে? দৈপায়ন বলল, তিতলিকে এখানে আনার পর আমি তনুকে গোপন করে তিতলিকে আইন অনুযায়ী দত্তক নিয়েছিলাম। এ ব্যাপারে আমার বন্ধু থানার ওসি খুব সাহায্য করেছিল।
সে তার পরিচিত উকিলকে দিয়ে আইনি প্রক্রিয়া মেনে তিতলিকে দত্তক নেওয়ার ব্যাপারটা সব করেছিল। ওরা কথা দিয়েছিল ব্যাপারটা আমার স্ত্রীকে জানাবে না। আসলে তনু আবেগ নিয়ে চলে। ভবিষ্যতে আমার যা কিছু আছে তার বৈধ উত্তরাধিকার করার জন্যই এটা আমাকে করতে হয়েছিল। অর্ক বলল, এত বড় সত্যিটা তিতলি এতদিন গোপন করেছিল? দৈপায়ন বলল, না, তিতলিও জানতো না, ও আজই সবটা জানল। আচ্ছা অর্ক, তুই এ যুগের শিক্ষিত ছেলে হয়ে তিতলিকে অজ্ঞাত কুলশীল বলছিস কি করে? তিতলির কুল ও শীল তো আমরা। ওর দাদু ঠাম্মা আছে, ওর দাদু দিদু আছে। একটা সদ্যজাত সন্তানের কি জাত কুল ধর্ম বলে কিছু হয়? তুই কি জন্মে জন্মেই মা বাবাকে চিনেছিলি? তুই আস্তে আস্তে মায়ের কোলে রমে বাবার স্নেহে বাবা মাকে চিনেছিস। ঠিক তেমনি করে তিতলি আমাদের চিনেছিল। অর্ক বলল, তবু আমি বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় চাই। হঠাৎ করে তিতলির জন্মবৃত্তান্ত শুনে সত্যি আমি দ্বিধাগ্রস্ত। দৈপায়ন বলল, তোকে আমার একটাই অনুরোধ অর্ক, মাত্র কয়েকজন তিতলির জন্মবৃত্তান্ত জানে। তোর ইচ্ছে না হলে আমি তোকে বিয়ের জন্য জোর করব না, কিন্তু তুই যা শুনলি সেটা শুধুমাত্র আমার স্ত্রীর কথা ভেবে গোপন রাখিস। অর্ক বলল, আমি কথা দিলাম কাকু, আমি শুধু কিছুদিন সময় চেয়েছি। তিতলি এতক্ষণ অবাক হয়ে শুনছিল আর মনে মনে অপমানিত হচ্ছিল। তিতলি বলল, বাবা, প্রথমেই বলছি, তোমার সব কথা শুনে আমার বিন্দু মাত্র রিপারকেশন হয়নি। অনাথ আশ্রমের থেকে বাচ্চা অ্যাডাপ্ট তো সবাই করতে পারে। কুড়িয়ে পাওয়া সন্তানকে কজন নিজের গর্ভজাত সন্তান বলে বুকে তুলে নেয়? অনাথ আশ্রমের বাচ্চাদেরও বাবা মার পরিচয় থাকে না। আমি নিজে মনে করি মা আমার গর্ভধারিণী মা, আর তুমি আমার বাবা। আর যদি সত্যি মায়ের বা বাবার দাবি নিয়ে আমার সামনে কেউ দাঁড়ায়, আমি নির্দ্বিধায় তাকে অস্বীকার করব। অর্ক কি ভেবেছে আমি কি খুব সহজলভ্যা? আমাকে সময় নিয়ে করুণা করবে? তার এতদিনের ভালোবাসা শুধুমাত্র আমার জন্ম পরিচয় শুনে ফুৎকারে উড়ে গেল। তুমি অর্ককে কেন এত এক্সপ্লেনেশন দিচ্ছ? ওকে যেতে দাও। আর অর্ক, তোকে ভালোবাসা থেকে আমি মুক্তি দিলাম। অর্ক চলে যাওয়ার পর তনু বলল, দীপ, তুমি আমাকে কথা দিয়েছিলে, এটা জানানোর কি খুব দরকার ছিল? দৈপায়ন বলল, তনু, আমি স্বীকার করছি তুমি সত্যি তিতলির যোগ্য মা। আমি এত বছর পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধেও তোমার কথা রেখেছি। মেয়েদের বিয়ের পর দ্বিতীয় জীবন শুরু হয়। সেই জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপনীয়তা থাকা কি উচিত? তিতলির নতুন জীবন শুরু করার আগে আমি একজন দায়িত্বশীল বাবা হিসেবে এটা গোপন করা শুধু আমার অন্যায় নয়, অধর্ম বলে আমি মনে করি। ঠিক এই কারণে তিতলির নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এতটা মরিয়া হয়েছিলাম। এই বিয়ের প্রস্তাব নিয়ে অর্ক যদি নাও আসতো, তিতলি চাকরিতে জয়েন করার পর সবটা ওকে জানাতাম। তনু বলল, এখন যে আমার মেয়েটার মনটা ভেঙে খান খান হয়ে গেল, এটা দেখতে তোমার ভালো লাগছে? তনু, জীবনটা মসৃণ নয়। জীবনে চলার পথে অনেক ঝড়ঝঞ্ঝা আসে। সেটা ফেস করার মতো মানসিক জোর তিতলিকেই করতে হবে। এত সহজে হার মানার নাম জীবন নয় তনু। তিতলি বলল, মা, আমার এতদিনের ধারণা ও বিশ্বাস ভেঙে গেল বলে হয়তো সাময়িক আমার মনে একটু ধাক্কা লাগলো, কিন্তু এটা আমি ঠিক কাটিয়ে উঠতে পারবো। বিয়েটাই কি জীবনের শেষ কথা? দৈপায়ন বলল, ঠিক বলেছিস মা। আমি আশীর্বাদ করছি তোর জীবনে একদিন ঠিক উপযুক্ত জীবন সঙ্গী আসবে, যার কাছে তোর জন্ম বৃত্তান্তটা নেহাতি গৌণ ব্যাপার। তুই মানুষটাই তার কাছে মুখ্য হবি। তুই অপাত্রে ভালোবেসেছিলি, তোকে যে স্ত্রী হিসেবে পাবে সে ভাগ্যবান পুরুষ। তিতলি বলল, বাবা, আমি এখন বিয়ের কথা ভাবছি না, আর বিয়ে করব কি না সেটারও ঠিক নেই। ভবিষ্যতে যদি বিয়ে করি তাহলে তোমাদের পছন্দেই করব। অর্জুনের মেস থেকে তিতলি আর অর্ক চলে যাওয়ার পর অর্জুনের মনে যেন একটা ঝড় বয়ে গেল। সেই ঝড়ে তার তিল তিল করে সাজানো ভালোবাসার ঘরটা ভেঙে তছনছ হয়ে গেল। হঠাৎ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। জোর করে খাওয়া বিরিয়ানি হড়হড় করে বমি হয়ে বেরিয়ে গেল। চোখে মুখে জল দিয়ে অর্জুন ঘর অন্ধকার করে শুয়ে পড়ল। মনে মনে ভাবল, তার এক সময়ের সন্দেহ ঠিক হলো। আসলে এটাই হয়তো হওয়ার ছিল। অর্কর স্ট্যাটাস আর বৃত্তের তুলনায় সে তো নেহাতি মধ্যবিত্ত। তার শুধু তিতলির জন্য এক বুক ভালোবাসাই ছিল।
কাল নিশ্চয়ই বিয়ের একটা সম্ভাব্য দিন ঠিক করে অর্ক ফিরবে। চিরদিনই অর্ক যা চেয়েছে সেটাই তার প্রভাব ও ব্যক্তিত্ব খাটিয়ে পেয়ে এসেছে। চিরকালের অন্তর্মুখী অর্জুন কোনো দাবি নিয়ে তিতলির সামনে দাঁড়াতেই পারেনি। সে চিরকাল দাবির চেয়ে ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আজ রবি ঠাকুরের গানটা বড্ড মনে পড়ছে। এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো, এমনই করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। অর্ক দুর্গাপুর থেকে ফিরে তাকে একটা ফোন পর্যন্ত করলো না। তিতলি কি এখন দুর্গাপুরে আছে? সেও তো একটা ফোন করলো না। অর্জুন কটা দিন ফোনের অপেক্ষায় থেকে একদিন অর্ককে ফোন করলো। কিরে, ব্যাপারটা কি? আনন্দের চোটে আমার কথা কি ভুলে গেলি? কাকু কাম্মা তোর বীরপুরুষের মতো বিয়ের প্রস্তাব শুনে কি বলল? অর্ক বলল, আমি তিতলিদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ভেবে দেখলাম তিতলি চাকরিতে জয়েন না করে যখন বিয়ে করবে না ঠিক করেছে, তখন ওর চাকরি পাওয়ার পরই না হয় বলবো। তাছাড়া আমারও এখন কয়েক মাস কাজের খুব চাপ। অর্জুন বলল, কিন্তু তুই অনুমতিটা তো নিতেই পারতিস। সে এক সময় নিলেই হবে, তিতলি তো জানে। অর্জুন ভাবল তিতলিকে কি একবার ফোন করবে? ফোন তো করাই যায়। অর্ক আর তিতলি তার আবাল্যের বন্ধু, ওদের ওপর তার কোনো রাগ নেই। অভিমান যেটুকু আছে সেটা তার ভালোবাসার মতোই একান্তে থাক। 7-5 ভেবে অর্জুন তিতলিকে একটা ফোন করেই ফেলল। হ্যালো তিতলি, তুই কি দুর্গাপুরে আছিস? আমি শনিবার রাতে বাড়ি যাব, রবিবার তোর সঙ্গে দেখা করব। তিতলি বলল, না রে অর্জুন, আমি গতকালই কলকাতা ফিরে এসেছি। এত তাড়াতাড়ি ফিরে এলি? থাকলাম তো কয়েকদিন। দিদুর শরীর খারাপ শুনে চলে এসেছি, মাও সঙ্গে এসেছে। অর্জুন বলল, দিদু এখন কেমন আছে? ডাক্তার দেখানো হয়েছে, এখন একটু ভালো আছে। তুই কেমন আছিস? আমি ভালো আছি তিতলি। অর্জুন ইচ্ছে করেই অর্কর দুর্গাপুরে যাওয়ার এবং তার পরের প্রসঙ্গ জানতে চাইল না। রবিবার সকালে অর্জুন তিতলিদের বাড়ি অন্যবারের মতো কাকুর সঙ্গে দেখা করতে গেল। দৈপায়ন বলল, আয় অর্জুন, আমি তোর কথাই ভাবছিলাম। আমি তো হোম ডেলিভারিতে খাই, তোকে বরং চা ডিমের অমলেট করে দিই। অর্জুন বলল, তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি ব্রেকফাস্ট করেই এসেছি, তুমি বসো। আমি 2 কাপ চা করে আনছি। তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে কাকু, তোমার শরীর ভালো আছে তো? দৈপায়ন বলল, চা করে আন, তোর সঙ্গে আমার কথা আছে। ভালোই হলো তোর কাম্মা আর তিতলি কলকাতা গেছে। দৈপায়ন বলল, অর্জুন, সেদিন অর্ক তিতলিকে বিয়ে করার প্রস্তাব জানাতেই এসেছিল। অর্জুন বলল, আমি তো সেরকমই জানতাম। অর্ক তো খুব ভালো ছেলে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তিতলি আমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে, ওর জন্মবৃত্তান্ত মাত্র কয়েকজন জানে। তোর কাকিমার জেদে এই ব্যাপারটা গোপন করতে আমি বাধ্য হয়েছিলাম। সে সবার কাছে তিতলিকে নিজের গর্ভজাত সন্তান বলে পরিচিত করতে চেয়েছিল। আমি বিয়ের মতো এত বড় সিদ্ধান্তে এটা অর্ককে গোপন করতে চাইনি। অর্জুন বলল, তোমরা তো একটা মহান কাজ করেছ। কাম্মা গর্ভধারিণী মায়ের চেয়ে কোন অংশে কম? তুমিও বাবা হিসাবে কিছু মাত্র কম নও। দৈপায়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা শুনেই অর্ক এই বিয়ে করার ব্যাপারে ভেবে দেখবে বলেছে। এটা অর্ক বলেছে? তোমাদের কোথাও ভুল হচ্ছে না তো? ও আমাকে বলেছে তিতলি চাকরি পাওয়ার পর বিয়ে করবে, সেটা তিতলির ইচ্ছেতেই। তাছাড়া ওর এখন কাজের খুব প্রেশার, ও হয়তো সেটাই বলতে চেয়েছে। না অর্জুন, অর্ক তোকে মিথ্যে বলেছে। তিতলির জন্মবৃত্তান্ত শুনেও রীতিমতো রিয়্যাক্ট করেছে। আচ্ছা অর্জুন, সেদিন তো রবিবার ছিল, তুই এলি না কেন? আমি জানি ইচ্ছে করেই তুই আসিসনি। সত্যি বলতে তোর মতো ছেলেকে আমি মনে মনে জামাই হিসেবে ভাবতাম, আর তোর চোখে তিতলির প্রতি মুগ্ধতা আমি টের পেতাম। সে ছোট্টবেলায় তোর মায়া ভরা হাতে তিতলির কপালে জলপট্টি দেওয়া আমার মনে আছে। তিতলির প্রতি উদ্বিগ্নতা কত আন্তরিক ছিল সেটাও মনে আছে। তুই তিতলিকে ভালোবাসিস, সেটা অস্বীকার করতে পারিস? অর্জুন বলল, কাকু, সব ভালোবাসা কি পরিণতি পায়? তিতলি বরাবর অর্ককে ভালোবেসেছে। অর্ক আমার চেয়ে অনেক বেশি যোগ্য। ও এক কথায় বড় লোক, তার মুক্ত স্বাধীন জীবন, বাবা মার প্রতি তেমন দায় দায়িত্ব নেই।
আর আমার ছাপোষা মধ্যবিত্ত জীবন আমি আজীবন ভালোবেসে বাবা মা দাদুর দায়িত্ব নেব। দৈপায়ন বলল, ওরে, শুধুমাত্র অর্থে বিত্তে বড়লোক হলে তাকে বড়লোক বলে না। তোর মতো অন্তরে বড়লোক কজন হয়? তিতলি সাচ্চা হিরে ফেলে চকচকে কাচের প্রতি আকৃষ্ট হয়েছিল। তোকে একটা অনুরোধ করব বাবা, তুই তিতলিকে বিয়ে কর। অর্জুন বলল, না কাকু, সেটা সম্ভব নয়। দৈপায়ন বলল, ও বুঝেছি, তুইও তিতলির জন্মের কথা শুনে সম্ভব নয় বলে দিলি। অর্জুন বলল, ছি ছি, এটা তুমি কি বলছো? তিতলিকে স্ত্রী হিসেবে পাওয়া যে কোনো পুরুষের কাছে গর্ব। আমার বাবা মাও সব জানলে খুশি হয়েই মত দিত। দৈপায়ন বলল, তাহলে? কাকু, তিতলিকে একটু সময় দাও, ও এত তাড়াতাড়ি অর্ককে ভুলতে পারবে না। পরে সত্যি তিতলির মত থাকলে আমি রাজি, কিন্তু আমি তিতলিকে এই প্রস্তাব কোনোদিনই দিতে পারবো না। দৈপায়ন বলল, তুই আমাকে বাঁচালি বাবা, এটা তুই আমার ওপর ছেড়ে দে। কেটে গেছে আরও কয়েক মাস। তিতলি কলেজে অধ্যাপনার চাকরিতে জয়েন করেছে। এর মধ্যে অর্ক মাত্র কয়েকবার ফোন করেছে তিতলিকে। তিতলি এমনভাবে কথা বলেছে যেন আগে পরে কোনো ঘটনাই ঘটেনি। অর্জুনের সঙ্গেও ফোনে তিতলির যোগাযোগ আছে। অনেক সময় অর্জুনের সঙ্গে শনিবার দুর্গাপুরে ওরা একসঙ্গে বাড়ি যায়, আবার ফেরেও অর্জুনের সঙ্গে। একদিন অর্ক তিতলির কলেজে এলো ঠিক ছুটি হবার মুখে। গেটের সামনে তিতলির বেরোনোর অপেক্ষায় একটু দূরে দাঁড়িয়ে থাকলো। তিতলি বেরোতেই অর্ক বলল, তিতলি, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোর দাদুর বাড়ি যাব নাকি কোনো কাছাকাছি পার্কে বসবি? তিতলি বলল, আমার কিছু শোনার নেই অর্ক, তাছাড়া আমি খুব ক্লান্ত। অর্ক বলল, আমাদের বন্ধুদের কথা ভেবে প্লিজ চল, কথাটা সত্যি জরুরি। তিতলি বলল, ঠিক আছে, পার্কেই চল। পার্কের অনেকগুলো ফাঁকা বেঞ্চের মধ্যে একটা কোণের বেঞ্চ দেখে তিতলি বসে বলল, কি এমন জরুরি কথা আছে বল, কিন্তু আগেই বলছি পুরনো কাসুন্দি ঘাটবি না। তোর সঙ্গে সৌজন্যবশত আমি বন্ধুত্বের সম্পর্ক রেখেছি ঠিক, কিন্তু সেখানেও কোথাও সুর তাল কেটে গেছে। অর্ক বলল, আমি অনেক ভেবে দেখেছি তিতলি, তোকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। তিতলি বলল, এটা ভাবতে তোর পুরো 6 মাস লেগে গেল, কিন্তু আমি তো তোকে ভালোবাসার বন্ধন থেকে মুক্তি দিয়েছি অর্ক। আসলে কি জানিস অর্ক, স্বামী সব মেয়েদের কাছে একটা বিশেষ বন্ধু। স্বামী সম্পর্কে আমারও অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, যেমন স্বামী হবে সেই বিশেষ সংবেদনশীল বন্ধু যার হাত ধরে কখনো বন্ধু রাস্তা, কখনো মসৃণ রাস্তা অনায়াসে অতিক্রম করা যায়, যার শক্ত বুক জুড়ে থাকবে স্ত্রীর জন্য এক মায়াবী ভালোবাসা, যার বুকে মাথা রেখে দুঃখে বেদনায় পরম নির্ভরতায় কেঁদে হালকা হওয়া যায়, যার স্ত্রীর প্রতি অধিকার নয় সম্মান ও ভালোবাসা থাকবে, তার মতামতের সমান গুরুত্ব থাকবে। এগুলোর কোনোটাই তোর মধ্যে ছিল না। কিন্তু মানুষের মন বড় আজব জিনিস, সব জেনেও আমি তোকে বিশেষ বন্ধুর আসনে বসিয়েছিলাম। তোর ভালোবাসা ছিল আগ্রাসী, তোর অধিকার বোধ ছিল প্রবল। সিনেমায় গিয়ে তুই মুহূর্তের সুযোগ নিয়ে আমার ঠোঁট রক্তাক্ত করেছিলি। পরে আমি উপলব্ধি করেছি তুই আমার সংবেদনশীল মনকে ভালোবাসিসনি, তুই আমার শরীরকে ভালোবেসেছিলি। শরীরই ভালোবাসার স্থায়িত্ব ক্ষণস্থায়ী। আমি এখন আমার একতরফা ভালোবাসাকে অনেক কষ্ট করে মন থেকে ডিলিট করে দিয়েছি। তবে তুই আমার সঙ্গে নিঃস্বার্থ বন্ধুত্ব রাখতে চাইলে তুই সব সময়ের জন্য স্বাগত। অর্ক বলল, এটাই তোর শেষ কথা? 100% শেষ কথা। আমি এবার উঠব অর্ক। তিতলি এই সপ্তাহে দুর্গাপুরে যাবে না ঠিক করেছিল। হঠাৎ বাবা ফোন করে বলল, মা, তুই রবিবার আসছিস তো? তোর সঙ্গে একটু দরকার ছিল। তিতলি বলল, কোনো সমস্যা বাবা? তোমরা ভালো আছো তো? হ্যাঁ রে মা, আমরা ভালো আছি, কোনো গুরুতর কিছু নয়। ঠিক আছে বাবা, যাব। তিতলি বাড়ি এলো এবারে একাই। অর্জুন শনিবার এসেছে। দৈপায়ন বলল, কেমন আছিস মা? তিতলি অর্কর সঙ্গে দেখা হবার প্রসঙ্গ আর টানল না, বলল, খুব ভালো আছি বাবা। বেশ মা, চেঞ্জ করে ঘরে আয়, চা খেতে খেতে তোকে দরকারি কথাটা বলবো। তনু 3 কাপ চা নিয়ে এসে বলল, হ্যাঁ গো, তিতলি রাজি হবে তো? দৈপায়ন বলল, এই তো তিতলি এসে গেছে। তিতলি চায়ের কাপটা হাতে নিয়ে বলল, বলো বাবা, কি বলবে?
মা, আমি তোর বিয়ের জন্য ছেলে দেখেছি। সেদিনের সেই তিক্ত ঘটনাটা এতদিনে নিশ্চয়ই কাটিয়ে উঠতে পেরেছিস। সেদিনই তুই আমার ওপর এই দায়িত্ব দিয়েছিলি, মনে আছে? তুই মত দিলে আমি ছেলের আর ওর পরিবারের সঙ্গে কথা বলবো, আর আজকেই ছেলেকে ফোন করে আসতে বলবো। তিতলি বলল, এতটা ঠিক করে ফেলেছ? পাত্র স্বয়ং আজই আমাকে দেখতে আসবে? তারা সব কিছু জেনে দেখতে আসছে তো? হ্যাঁ মা, তারা সব জানে। তিতলি বলল, তাহলে আমি কি চেঞ্জ করে শাড়ি পরে আসব? কিচ্ছু দরকার নেই, তুই সব পোশাকেই আমার সুন্দরী মা। কিন্তু তুই জানতে চাইলে না তো আমি কার সঙ্গে তোর বিয়ের কথা বলেছি? বাবা, তুমি যখন কথা বলেছ তখন সব দিক ভেবেই বলেছ। তোমার ওপর আমার পুরো আস্থা আছে। দৈপায়ন বলল, মা, আমি অর্জুনের সঙ্গে তোর বিয়ের কথা বলেছি। অর্জুনের সঙ্গে? সে কি অর্কর সঙ্গে বিয়ে ভাঙার পর এই প্রস্তাব দিয়েছে বাবা? না মা, সে এই বিয়ের ভাঙার কথা জানতো না। তোরা কলকাতা চলে যাওয়ার পরের রবিবার বাড়ি এসে যথারীতি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেই সময় আমি সবটা বলেছিলাম। সে বরং বলেছিল অর্ক ঠিক তার ভুল বুঝে ফিরে আসবে। তিতলি বলল, তাহলে? দৈপায়ন বলল, আমি তাকে বলেছি অর্ক ভাববার জন্য সময় চেয়েছিল, কিন্তু তিতলি সব শুনে অর্ককে এই বিয়ের ব্যাপারটা থেকেই মুক্তি দিয়েছে। আর আমি তখন অর্জুনকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলাম। আসলে আমি অর্ক আর অর্জুন দুজনকে ভালোবাসলেও অর্জুনকে বেশি পছন্দ করতাম তার মার্জিত ও আন্তরিক ব্যবহারের জন্য। তখন সে বলেছিল তোকে এই ধাক্কাটা সামলানোর জন্য সময় দিতে এবং পরে বিয়ের ব্যাপারে তোর মতামত জানতে। মা, তোর কি অর্জুনকে বিয়ে করতে আপত্তি আছে? আর আজকে যে বিয়ের কথা বলবো বলে ডাকছি এমনটাও নয়। ও তো প্রতি সপ্তাহে বাড়ি আসে, বাড়ি এলে আমাদের সঙ্গে দেখা না করে যায় না। মা, তোর আপত্তি থাকলে অর্জুন আমার যত পছন্দেরই হোক, বিয়ে দেব না। তিতলি বলল, ঠিক তা নয় বাবা, আমি আসলে বিয়ের ব্যাপারে ঠিক প্রস্তুত ছিলাম না। আমি অর্জুনের সঙ্গে একা একটু কথা বলতে চাই। দৈপায়ন বলল, অবশ্যই বলবি, আমিও সেটাই চাইছি। ওই তো অর্জুন এসে গেছে। তিতলি অর্জুনকে নিয়ে আলাদা ঘরে আসতে বলাতে অর্জুন অবাক হয়ে গেল। তারপর আবার দরজাটা ভেজিয়ে দিল। অর্জুন বলল, কি ব্যাপার তিতলি, দরজা ভেজিয়ে দিলি কেন? কাকু কাম্মা কি ভাববে? তিতলি বলল, তোর সঙ্গে আমার ব্যক্তিগত দরকার আছে। বাবা মার অনুমতি নিয়েই এসেছি। এবার বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চেয়ে করুণা করতে চাইছিস? অর্জুন বলল, বরং উল্টোটা তিতলি। আমি অর্ককে ভালোবাসতাম জেনেও বলছিস? আমি আগে জানতাম না। তোরা দুজন যেদিন একসঙ্গে আমার মেসে এলি সেদিনই প্রথম জানলাম। আমি সেই তোর মাধ্যমিক পরীক্ষার পর যেদিন হাতে হাত রেখে প্রমিস করেছিলাম সেদিন থেকেই তোর প্রতি আমার ভালো লাগার শুরু। বয়সের সঙ্গে সঙ্গে সেই ভালো লাগা কখন ভালোবাসায় পরিণত হলো নিজেই জানি না। তিতলি বলল, অর্জুন, তুই আমাকে বিয়ে করে সুখী হবি তো? অর্জুন বলল, এই প্রশ্নটা তো তোর কাছে আমারও। জানিস তিতলি, তোরা দুজন একসঙ্গে যেদিন আমার মেসে এলি সেদিন আমি জোর ধাক্কা খেয়েছিলাম। আসলে তখনও পর্যন্ত জানতাম আমি তোকে একাই ভালোবাসি, শুধু অপেক্ষা করছিলাম তোর গ্রিন সিগন্যাল পাওয়ার। সেটাও পেয়ে গেলাম যেদিন তুই বললি তুই একা আসছিস আমার মেসে। আমি তো সেদিন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে হলুদ গোলাপের তোড়া আর একটা পারফিউম কিনে রেডি হয়ে ভাবছিলাম ঠিক কিভাবে তোকে প্রপোজ করব। ভাগ্যিস সেদিন গোলাপের তোড়াটা ফুলদানিতে রেখেছিলাম। তিতলি বলল, ইস, আমি সত্যি এটা শুনে খুব কষ্ট পেলাম অর্জুন, কিন্তু তোর সাধনা যে তপস্যার মতো এটা স্বীকার করতেই হয়। ব্যঙ্গ করছিস? ছি ছি, এটা তুই কি বলছিস? সত্যি বলছি, আমি অভিভূত। আজ আমার একটা কথা বিশ্বাস করবি? অর্জুন বলল, তুই আমাকে ভালোবাসতিস নিশ্চয়ই এটা বলবি না? না অর্জুন, আমি নাটক করতে পারি না। আসলে অর্ক ভীষণ অ্যাগ্রেসিভ, ওর অনেক কিছুই আমার পছন্দ ছিল না।
তবু আমি ওকে ভালোবেসেছিলাম। জানিস তো, শ্রদ্ধা আর ভালোবাসা একে অপরের পরিপূরক। আজ আমি অর্ককে মন থেকে অশ্রদ্ধা করি, শুধু ছোটবেলার বন্ধুত্বের কথা মনে করে আজও ওকে ঘেন্না করতে পারি না। তোকে আজ আমার ভীষণ শ্রদ্ধা জানাতে ইচ্ছে করছে। আমি মনে করি বিবাহিত জীবনে এই শ্রদ্ধা থেকেই তোকে আমি ভালোবাসবো এবং আমরা সুখী হব। তুই কি বলিস? অর্জুন বলল, তোর অকপট সত্যি কথা শুনে তোর প্রতি মুগ্ধতা আমার চতুর্গুণ বেড়ে গেল তিতলি। তাহলে চল আমরা বাবা মাকে প্রণাম করে আসি। তুই তোর বাড়িতে জানালে আমরা কাল সকালে কাকু কাকিমাকে প্রণাম করব। অর্জুন আর তিতলিকে হাসি মুখে এসে প্রণাম করতে দেখে দৈপায়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তনু মিষ্টি আনো, স্বয়ং পাত্রকে শুধু চা দিয়ে আপ্যায়ন করলে হবে? তনু বলল, আমি তো ডিমের ডেভিল রেডি করেই রেখেছি, গরম গরম ভেজে দেব, সঙ্গে অর্জুনের প্রিয় রসমালাই আর গোলাপ জামুন। দৈপায়ন বলল, তাহলে আমরা কাল পরশুর মধ্যে অর্জুনের বাবা মার অনুমতি নিয়ে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। তোদের ফ্ল্যাটটা কত দূর হলো? অর্জুন বলল, কাকু ওটা আর মাস চারেকের মধ্যেই হাতে পাবো। অর্জুন কলকাতায় ফিরে আসার পর অর্ককে খবরটা কিভাবে জানাবে তাই নিয়ে দোলাচলে চলছিল তার মন। তাদের বিয়ের খবরটা পেলে অর্ক কি কষ্ট পাবে? সে তো নিঃশব্দে সরে আসতেই চেয়েছিল। আজ প্রিয় বন্ধুর জন্য তার নিজেরই খারাপ লাগছে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে অর্কর ফোন এলো। অর্ক খুব ক্যাজুয়ালি বলল, অভিনন্দন ও একরাশ শুভেচ্ছা অর্জুন। খুব আশা করেছিলাম তোরা তিতলির কাছে খবরটা জানবো। আমার মায়ের কাছে তোদের বিয়ের খবর জানলাম। যাই হোক, তোদের আগামী বিবাহিত জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক বন্ধু। অর্জুন বলল, আমি নিজেই তোকে ফোনে খবরটা দেব বলেই ভাবছিলাম রে। অর্ক বলল, এত ভাবার কি ছিল অর্জুন? তুই কি ভেবেছিলি আমি কষ্টে ভেঙে পড়ব? অর্জুন, আমার কাছে জীবনটা অনেক বড়। তুচ্ছ সেন্টিমেন্ট আমি তুচ্ছ বলেই উড়িয়ে দিই। ফোনটা কাটতেই তিতলির ফোন। অর্জুন ফোনটা ধরতে তিতলি বলল, অর্জুন, কিছুক্ষণ আগে অর্ক ফোন করে আমাকে অভিনন্দন জানিয়েছে। অর্জুন বলল, এইমাত্র আমাকেও খুব ক্যাজুয়ালিভাবে অভিনন্দন জানিয়েছে রে। তুই কি ভেবেছিলি অর্ক কষ্ট পাবে? অর্ক অনেক শক্ত ধাতুতে গড়া, ওর কাছে আবেগ ভালোবাসার দাম নেই। হ্যাঁ, একটা কথা, এই সপ্তাহে বাবা মা আমাকে সঙ্গে নিয়ে বিয়ের গয়না, বেনারসি শাড়ি ও অনেক কিছু শপিং করতে আসবে। তুইও সঙ্গে থাকবি তো? অর্জুন বলল, ওটা তো মেয়েদের ডিপার্টমেন্ট, আমি গিয়ে কি করব? অবশ্য তল্পিবাহক হয়ে যাওয়া যেতেই পারে। তিতলি বলল, একবার যখন গন্ধমাদন পর্বতের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিস তখন আজীবন আমার তল্পি বাহকের ভূমিকা যে পালন করতেই হবে বস। আমি যেমন খেতে ভালোবাসি তেমন আমার ঘাড়টাও বেশ মজবুত সখী। ওদের বিয়ের কদিন আগে অর্জুন অর্ককে ফোন করে বলল, অর্ক তুই কবে আসছিস? জানিস বিয়েটা তিতলিদের দেশের বাড়ি থেকে হবে। অন্তত 4 দিন ছুটি ম্যানেজ করা চাই। কিন্তু আমার কিন্তু এখন থেকে নার্ভাস লাগছে। অর্ক বলল, বেশি ন্যাকামি করিস না তো। ন্যাকামি করার বয়স অনেক দিন আগেই তোর পার হয়ে গেছে। অর্জুন বলল, অর্ক সরি অর্জুন, কিছু মাইন্ড করলি? আমি ঠাট্টা করছিলাম রে। তোকে একটা খবর জানানোর ছিল। তোদের বিয়ের আগের দিন আমাকেও আরও 2 জনকে একটা প্রজেক্টের কাজে কোম্পানি থেকে আমেরিকা পাঠাচ্ছে। অর্জুন বলল, তুই আমাদের বিয়েতে থাকবি না? যাওয়াটা কদিন পিছিয়ে দেওয়া যায় না? না রে, পাসপোর্ট ভিসা আর টিকিট সব হয়ে গেছে। দুঃখিত অর্জুন, আমি চেষ্টা করেছিলাম। অর্জুন বলল, কতদিনের জন্য যাচ্ছিস? ঠিক নেই, 2 বছরও হতে পারে, 3 বছরও হতে পারে। ঠিক আছে অর্ক, বেস্ট অফ লাক। নিয়মিত ফোন করিস। অর্জুন আর তিতলির বিয়েটা অগ্রহায়ণের কোনো এক গোধূলি লগ্নে হয়ে গেল। অর্জুনের বাড়ির রিসেপশনে অর্কর পাঠানো রবীন্দ্র রচনাবলীর পুরো সেট উপহার হিসেবে অর্জুন তিতলির হাতে এলো। ছোট্ট চিরকুটে লেখা, প্রিয় 2 বন্ধুকে আমার সামান্য উপহার। ফুলশয্যায় রাতে তিতলি বলল, আজ থেকে আমরা পরস্পরকে তুমি সম্বোধন করব। অর্জুন বলল, এত দীর্ঘদিনের অভ্যেসে যদি মাঝে মধ্যে তুই বলে ফেলি তাহলে শুধরে দিস। কথাটা উইথড্র করো। করলাম। এবার তোমার হাতটা বাড়িয়ে দাও। তিতলি বলল, ডায়মন্ড রিং? এটার তো অনেক দাম। অর্জুন বলল, আমি জীবনে তোমাকে কোনো মূল্যবান উপহার দিতে পারিনি। আংটির মূল্য নিশ্চয়ই তোমার থেকে বেশি নয়। জানো তিতলি, আজকের দিনে বড্ড অর্কর কথা মনে পড়ছে। ও কি ইচ্ছে করে চলে গেল নাকি আমার ওপর রাগ করে চলে গেল? তিতলি বলল, আসলে তোমার বিয়ে করাতে ওর ইগোতে লেগেছে। তিতলি একটু ইতস্তত করে বলল,
তোমাকে একটা কথা আমি গোপন করেছিলাম অর্জুন। অর্জুন বলল, কি কথা তিতলি? অর্ক একদিন এসেছিল আমার কাছে, বলেছিল আমাকে ছেড়ে থাকা তার পক্ষে নাকি অসম্ভব। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ফিরিয়ে দিয়েছিলে? হ্যাঁ অর্জুন, কারণ আমার জন্ম পরিচয় শুনে ওর চোখে আমি ঘৃণা দেখেছিলাম। ওর অনেক আচরণকে আমি ইগনোর করলেও এটাকে একদমই করতে পারিনি। আজ অর্কর কথা থাক অর্জুন, তোমার কি কোনো অপরাধ বোধ হচ্ছে? আজ একটা সত্যি কথা শোনো অর্জুন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি বিশ্বাস করি বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন। হয়তো আমার অবচেতন মন জুড়ে শুধু তুমিই ছিলে। তুমি মন থেকে আমাকে গ্রহণ করেছ তো অর্জুন? অর্জুন গভীর আলিঙ্গনে তিতলিকে জড়িয়ে ধরে বলল, কোনো সন্দেহ আছে বুঝি? কেটে গেল আরও কয়েকটা বছর। তিতলির কোল জুড়ে এখন 3 বছরের অভিমন্যু। এই নাম তিতলির দেওয়া। অর্জুনের দাদু মারা গেছেন। বাবা অবসরের পর মাকে নিয়ে এখন এখানে থাকে। অভি দাদু ঠাম্মার আদরে বড় হচ্ছে। তিতলির বাবা অবসর নিয়ে দেশের বাড়িতে। তিতলির দাদু ঠাম্মা বেঁচে নেই। অর্ক ফোন করে জানিয়েছে সে ওখানে একটা বড় কোম্পানিতে বেটার অফার পেয়ে জয়েন করেছে। সে লিজা বলে একটা আমেরিকান মেয়েকে বিয়ে করে ও দেশের গ্রিন কার্ড পেয়েছে। অর্জুন তিতলি দুজনেই অর্ককে অভিনন্দন জানিয়ে বলল, অর্ক, তুই প্রায় 5 বছর হলো দেশে আসিসনি। এবার বউকে নিয়ে অন্তত একবার আয়। তোর বাবা মারও তো ইচ্ছে করে ছেলে বৌমাকে দেখতে। আমাদের এখানেও কয়েকদিন কাটিয়ে গেলে খুশি হব। অর্ক বলল, না রে অর্জুন, এই 5 বছরে 2 বার মাত্র কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর গেছিলাম। বাবা মা এখন ব্যাঙ্গালোরে থাকে। তোদের সঙ্গে দেখা করব মনে করেও সময়ের অভাবে পারিনি। তবে বিয়ে করে যাওয়া হয়নি। এরপর গেলে অবশ্যই তোদের সুখের সংসার আর তোর ছেলেকে দেখে আসব। এরপর থেকে অর্কর ফোন খুব কম আসতো, বরং অর্জুনই মাঝে মধ্যে ফোন করত। বছরখানেক পর থেকে অর্কর ফোন টোটালি বন্ধ হয়ে গেল। অর্জুন ফোন করে বুঝলো অর্ক সিম চেঞ্জ করেছে। তিতলি বলল, অর্জুন, মন খারাপ করো না। অর্ক ইচ্ছে করেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না। দীর্ঘ 16 বছর পর হঠাৎ একদিন একটা আননোন নম্বর থেকে ফোন এলো। অর্জুন বলল, হ্যালো, কে বলছেন? ও প্রান্ত থেকে কেউ বলল, বাহ, অসাধারণ। এর মধ্যে আমার গলাটাও ভুলে গেলি। শালা, এবার কি আমার নামটাও বলতে হবে? অর্জুন বলল, না, তোর শালা শুনেই বুঝলাম। 16টা বছর তোর কাছে এর মধ্যে শুনে অবাক হলাম। অর্ক বলল, অর্জুন, আমার জীবনে সাইক্লোন বয়ে গেছে রে। এই ঝড় আমি একাই সামলেছি। অর্জুন বলল, কিন্তু এমনটা তো কথা ছিল না অর্ক। আমরা একসময় 3টে প্রমিস করেছিলাম, তোর মনে আছে? হয়তো অপরিণত বয়সে, কিন্তু সেটা খুব বাচ্চা বয়সও নয়। তার একটা ছিল, আমরা যে কোনো সমস্যা বা বিপদে পৃথিবীর যে প্রান্তেই থাকি, মানসিকভাবে সম্ভব হলে শারীরিকভাবে একে অপরের পাশে থাকব। অর্ক বলল, ঠিক, কিন্তু পরিস্থিতি আর সময় এই দুটোই বোধহয় কথা রাখার অন্তরায় হয়ে দাঁড়ায়। আমি এখানকার পাট উঠিয়ে এবার দেশে ফিরব। অর্জুন বলল, তুই কিন্তু লিজা আর তোর ছেলে কিংবা মেয়ের কথা এখনও বলিসনি। ওখানকার পাট উঠিয়ে চলে আসবি মানেটা বুঝলাম না। লিজা আর তোর সন্তান এই দেশের আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারবে? অর্ক বলল, অপেক্ষা কর বন্ধু, সব জানবি। তোদের কাছে 2 দিন থাকবো। অর্জুন বলল, তোর হেয়ালি কথা আমি ঠিক বুঝতে পারছি না। বললাম তো বন্ধু, ধীরে। এবার বল, অর্জুনের ছেলে অভিমন্যু নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। অর্জুন বলল, আমাদের সংসারে আরও একটা নতুন অতিথি এসেছে, তার বয়স এখন 11। তাহলে তোর এখন ভরা সুখী সংসার। তিতলি কেমন আছে? তিতলির চুলে কিছু রূপলি ছোঁয়া ছাড়া বিশেষ কিছুই পরিবর্তন হয়নি, বরং তাকে আরও ব্যক্তিত্বময়ী লাগছে। আমার চুলেও বেশ পাক ধরেছে। অর্জুন বলল, আমি এত কথা বলছি কেন? তোর ফোনটা ধরা আমার একদম উচিত হয়নি। যে ইচ্ছে করে ছোটবেলার বন্ধুদের কথা দিয়ে কথা রাখে না, কোনো যোগাযোগ রাখতে চায় না, তার সঙ্গে কথা বলাই উচিত নয়। অর্জুন, আমার সব কথা শুনলে তোর এই রাগ অভিমান থাকবে না। আমি সামনের সপ্তাহেই আসছি। ভালো কথা, কাকু কাকিমা কেমন আছে? অর্জুন বলল, আজ 2 বছর হলো বাবা মা আর নেই। মাত্র 3 মাসের আগে পিছিয়ে দুজনেই চলে গেল। অর্ক বলল, সরি অর্জুন। সরির কিছু নেই। তুই তো ইচ্ছে করি আর যোগাযোগ রাখিসনি। তুই আমাদের ওপর রাগ করে যোগাযোগ রাখিসনি। না রে ভাই, রাগটা কিছু নয়। তবে তিতলিকে ওর জন্মরহস্যের কথা শুনে খারাপ রিয়াক্ট করে ভুল করেছিলাম। তিতলির ভালোবাসাকে আমি অসম্মান করেছিলাম। তিতলির কাছে আমি পরে ক্ষমা চেয়েছি। তিতলি মহান, সে আমার বন্ধুত্বকে মন থেকে মেনে নিয়েছে কিনা জানি না, তবে সৌজন্য দেখিয়ে সে আজীবন এই বন্ধুত্ব রাখবে বলেছে। সেই সাহসেই আমি যাব। আজকের পর্ব এই পর্যন্তই থাক। কাল দুপুর 12টা 47-এ
এর অন্তিম পর্ব আমি আপলোড করব, সাথে থাকবেন।